আমি কলকাতার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। আমি গত 4 বছর ধরে ইউথ এসএসএল উজান গ্রুপের সঙ্গে যুক্ত আছি। আমাদের পাড়াটা শুরু হচ্ছে লেক গার্ডেন স্টেশন থেকে এবং চলছে ট্রেন লাইনের ধার হয়ে, এবং আমাদের পাড়াতে 300টি পরিবার একসাথে বাস করে। এখানকার বেশিরভাগ লোক দিন আনে দিন খায় এবং এই স্টেশন থেকেই বেশিরভাগ লোক কাজে যান, এবং অনেক মহিলারা লোকের বাড়িতে কাজ করে। সব পাড়ার মতো আমাদের পাড়াতে অনেক সমস্যা আছে, কিন্তু মনে হয় আগের থেকে অনেক কম। মাঝে মাঝে মনে হয় যে বড় শহরে থেকেও মানুষের চিন্তাভাবনা এখনও পাল্টায়নি, এখনও অনেক সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলোর মধ্যে হলো বাচ্চাদের পড়াশোনা করতে না দেওয়া, কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া, এবং পারিবারিক হিংসা তো সবচেয়ে বেশি। আমাদেরই পাড়ার কয়েকজন ছেলে মেয়ে এই দৃশ্যটিকে পাল্টানোর জন্য এগিয়ে এসেছে, এবং আমাদের গ্রুপের নাম হলো উজান, যার মানে হলো সেই স্রোত যা গতানুগতিক ধারাকে পাল্টাতে চায় এবং বিপ্লব আনতে চায়। নমস্কার, আমি হলাম শম্পা। আজ আমি তোমাদের দুটি গল্প শোনাব। প্রথম গল্পটি হলো গতানুগতিক জীবনের গল্প এবং পরেরটি হলো পরিবর্তনের গল্প। প্রথমেই আমরা শুনি পুষ্পদির গল্প। বাড়িতে সংসারে অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে হয়। তুই কোন ক্লাস অবধি পড়াশোনা করেছিলি? 4-5 পড়তে পড়তে বিয়ে করলি। তখন তোর কত বয়স? 15 বা 16। যখন বিয়ে করলি তারপর থেকে এখনো পর্যন্ত তোর জীবনে কি কি হয়েছে সেগুলো যদি একটু বলিস। আমার জীবনে কিছু সুখ হয়নি। সারা জীবন সেই ছোট্ট থেকে খেতে আসতে হচ্ছে, আমাকে কাজ করে খেতে হয়। ছোটোবেলায় আমি অনেক কষ্টে মানুষ হয়েছি। আমি অনেক ছোটো থেকে লোকের বাড়িতে থাকতাম, থেকে কাজ করতাম। আর পড়াশোনা খুব ইচ্ছে করতো, সব স্কুলে যেত, আমি ওদেরকে দেখতাম, মনে ভাবতাম যে আমি যদি লেখাপড়া শিখতাম তাহলে আমি পড়তে পারতাম, অনেক ওদের মতন স্কুলে যেতে পারতাম, আমার মা বাবা পড়াতে পারতাম। আমরা যখন কলকাতা আসি অনেক ছোটো, এই রেল লাইনে বাস করতাম। আমরা 5 বোন ছিলাম, ভাই ছিল। এক বোন মারা গেছে রেল লাইনে অ্যাক্সিডেন্ট। তারপরে আমার বিয়ে তারা দেখাশুনো হলে বিয়ে করে দিল, সেই কষ্ট। এখন আমার বর নেশা করে, অশান্তি করে, সংসারটাকে গুছিয়ে আর কি চলতে পারি না, কষ্ট হয়, জীবনে কিছু উন্নতি করতে পারি না, এই একটা দুঃখ। তো বাচ্চা 3টেই সব মেয়ে, ছেলে একটা মারা গেছে। স্কুলের চাকরি পেয়েছিলাম, সেটাও আমার বর করতে দিল। আমি জীবনে কোনোদিন কিছু একটা ভালো কাজ করতে পারি না, এটাই আমার দুঃখ। এই 3টে মেয়ে, তাদের কার কত বয়স? ওই বড়োটার 15 বছর বয়স, মেয়েটার 12, আর ছোটোটার 8। বড়োটা পরে 8-এ পড়ছি, ওকে আমরা বিয়ে দিচ্ছি। আমরা এখানে খুব জ্বালা শাস্তিতে আছি। অনেক ছেলেরা পিছনে লেগে যেত, আমার মেয়েকে খালি বলতো তুলে নিয়ে যাবো, বিয়ে করবো, গুন্ডামি করতো। অনেক ছেলেরা এসে পিছনে লাগতো, এসে বলতো বিয়ে দাও, না বিয়ে দিলে তুলে নিয়ে পালিয়ে যাবো, সে ধুমকি দেখাতো, ভয় দেখাতো, নানান রকম টেনশনেতে আর কি। আমরা হঠাৎ একটা ছেলে দেখেছে, পছন্দ হয়ে গেছে, আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমার অনেক সুন্দর দিন গেছে, যেরকম আমি খেলতে খেলতে খুব ভালোবাসতাম, নৌকো টৌকো চড়েছি, আমি এই লেকের মধ্যে খুব সাঁতার কেটেছি, খুব আনন্দের দিন গেছে। বেলা ঠাকুর পুকুরে এসে ওখানে মা বাবা কাজ করতো, আমাকে লোকের বাড়িতে কাজে দিত, আমি থাকতে পারতাম না মা বাবার জন্য, খুব কাঁদতাম। তারপরে ওদের বাড়িতে কাজ করতাম, মাঝে মাঝে কাজ করতে করতে ঘুমিয়ে পড়তাম। তারপরে শরীরটা মাঝে মাঝে খারাপ লাগতো, ওরা মাঝে মাঝে মারধর করতো। 12 বছর বয়স, তখন সবাই স্কুলে যাচ্ছে, তখন আমার দেখে খুব দুঃখ লাগতো যে সবাই স্কুলে যায়, আমি একটু স্কুলে যেতে পারি না। আমি লাইব্রেরি কোচিংয়ে রাতে নাইটে করে পড়তে যেতাম, পড়তে পড়তে আমি 5 অবধি পড়েছিলাম। যে আমি 15-16 বছর বয়স হলো, তখন আমার একটা ছেলে খুব পছন্দ ছিল, সে আমাকে খুব পছন্দ করত, মা বাবারা দেখাশুনো করেছিল তার সাথে। তারপরে আমার যখন তার সঙ্গে বিয়ে হলো,
বিয়ে হওয়াতে আমার খুব কষ্টের দিন গেছে। ধর এই যে আজকালকার যে ছেলেমেয়েরা আছে, ইয়াং ছেলেমেয়েরা, তাদেরকে তুই কি বলতে চাই? আমি তাদের জন্য বলতে চাই যে তারা আমার থেকে দুঃখ না পেয়ে অনেক ভালোভাবে মানুষ হোক, অনেক পড়াশুনো করুক, তারে অনেক ভালো কাজকর্ম পাক, তারা খুব সুখেতে জীবন কাটাক, আমি এটাই চাই। আমরা অনেক কি করবে তারা? তার জন্য তারা পড়াশুনো করবে, ভালো কাজকর্মের সন্ধান করবে, তারা ভালো থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য সমস্ত ভালো জায়গায় যাওয়া আসা করবে। বিয়েটা চট করে আমার মতন করা উচিত না, তাদের ভবিষ্যতে চিন্তা করে তবে বিয়ে করা উচিত। আমি যেটুকুনি ভুল করেছি যেন আমার মধ্যে থেকে তারা যেন না ভুল করে। পুষ্পদির মতো আমাদের পাড়ায় আরও অনেক মেয়ে আছে। বন্দনার গল্প কিন্তু ঠিক এরকমই হতে পারত, কিন্তু তা হলো না। তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অন্যরকম ছিল। সে সমাজের এই পাখিচক্রে পড়তে চাইল না এবং নিজের ভবিষ্যৎ নিজেই ভাবলো। আমি বন্দনা মাখাই। প্রথমে তো আমাদের পাড়ার কমিউনিটি যে প্রবলেমগুলো দেখি, যে অল্প বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, তারপরে যে কোনো ডিসিশন তারা নিজেদের থেকে নিতে পারে না, তার মা বাবা বা তাদের বাড়ির সিনিয়রকেও তাদের ওপরে চাপিয়ে দেয়। তো আমার সঙ্গেও সেটা হতো। আমার মা বাবা ভেবেছিল যে আমি মাধ্যমিক দেওয়ার পর আমাকে বিয়ে দিয়ে দেবে। তারপরে যে কোনো ছোটো ছোটো ডিসিশন আমি নিতে পারতাম না, আমার মা বাবাই যেটা বলতো আমাকে মেনে নিতে হতো সেটা। তো তখন আমার খুব মনে হতো যে আমাকে খুব চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার নিজের কোনো ভ্যালু নেই, নিজের কোনো মতামতের কোনো গুরুত্ব নেই। তো তারপরে আমার মনে হলো যে না, একটা কিছু করা দরকার। মানে আমি যে একজন আছি, আমার মতামতেরও গুরুত্ব রয়েছে, আমি যে কোনো নিজের ডিসিশন আমি নিজে নিতে পারি। তো তারপর সেটা কি তোর আগে মনে হতো যে না, তখন আমার মনে হতো না। তখন মনে হতো যেটা মা বাবা বলছে সেটাই মেনে নেওয়া উচিত, আর সেটা যে মানে সেই হচ্ছে আসল প্রকৃত মেয়ে, ভালো একটা মেয়ে। হ্যাঁ, মানে এই তফাৎটা কিভাবে করতে পারলি? সেটা আমি মানে আমার গ্রুপ আমাকে সেই জায়গাটা অনেকটা আমাকে ভাবতে সাহায্য করেছে। সেখানে থটসপেরও অনেক হাত আছে। বিভিন্ন ট্রেনিং থেকে, তারপরে আমি আমার পাড়া থেকে ওই যে মেয়েদের বিভিন্ন দেখি, ওদের লাইফটা দেখে আমার মানে ওদের সঙ্গে যেটা ঘটছে সেটা ঠিক হচ্ছে না, সেটা আমার মনে হয়েছে এইখানটায় গ্রুপে আসার পর। গ্রুপে আসার জন্য তোর কি কোনো সমস্যা হয়েছিল বাড়িতে? হ্যাঁ, প্রথম তো বাবা বারণ করতো সবাই, যে ছেলে মেয়ে, যেহেতু আমাদের গ্রুপে ছেলে মেয়ে সবাই একসাথে আমরা মিটিং করি, সবাই একসাথে ঘুরতে যাই। তো সেখানটায় মা বাবা প্রথমে অবজেকশন করেছিল যে সবাই যাতে একসাথে না, ছেলে মেয়ে একসাথে থাকি। তারপর আমরা বিভিন্ন জায়গায় গিয়ে নাইট স্টেও করি ঘুরতে যাওয়ার জন্য। সেখানটায়ও আমাকে যে ঠিক আছে যদি যাও তো রাতের আগে চলে আসবে, নাইট স্টে করতে পারবে না। প্রথম এরকম আমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল বাড়ি থেকে এবং পাড়া থেকেও। তো তারপরে আমি বিভিন্ন প্রোগ্রামে মা বাবাকে আনতে চেষ্টা করেছি, আমি বারবার বোঝানোরও চেষ্টা করেছি কী কী আমাদের গ্রুপে হচ্ছে, কী কী ইস্যু নিয়ে কাজ করি আমরা, সেইগুলো আমি মা বাবাকে বলেছি। তারপরে এখন আমার মা বাবা অনেকটাই আমাকে সাপোর্ট করে, আর এগুলোকে ওরাও মানে। আমাদের মানে গ্রুপে কী কী হয় তোমাকে একটু বলি। মানে চাইল্ড রাইটস নিয়ে হয়, চাইল্ড রাইটস, তারপরে ভায়োলেন্স এগেনস্ট উমেন, মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেইগুলো, তারপর হেলথ নিয়ে, এনভায়রনমেন্ট সচেতনতা নিয়ে আমরা অনেক ক্যাম্প করেছি, আর আমাদের পাড়ায়ও অনেক প্রোগ্রাম করেছি। হেলথ মানে কি? হেলথ বলতে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম করেছিলাম এইচআইভি এইডসটা নিয়ে। আমাদের পাড়ার মধ্যে অনেক মানে ভুল অনেক মানুষের কাছে মেসেজ আছে, তো সেগুলোকে তাদের মধ্যে সচেতন করার জন্য আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম। সেখানটায় প্রচুর মানুষ এসেছিলো, তো সেটা আমাদের একটা অ্যাচিভমেন্টও বলতে পারো। গ্রুপে আসার আগে তুই কীরকম জায়গায় ছিলি, আর এখন গ্রুপ তোর জীবনে কী প্রভাব ফেলবে? ওটাই আগে আমাকে ভাবতে শিখিয়েছে আমার গ্রুপ, আমাকে যে আমি যে বন্দনা, আমার পরিচয় আমাকে তৈরি করতে হবে, আর আমার ডিসিশন আমি নিতে পারি। আমার ওপরে কেউ চাপিয়ে মানে দেওয়ার কোনো অধিকার নেই। আমার নিজের ডিসিশন আমার নেওয়ার 100 বার অধিকার আছে। আর তারপরে আমার আজকে যে তোমার সামনে কথা বলছি, এই কনফিডেন্স, তারপরে বাইরে যে আমি এই কম্পিউটারে জব করছি,
ওখানটায় গিয়ে লোকেদের সাথে মেশা, কথা বলা, সেই কনফিডেন্স আমি পেয়েছি এই গ্রুপের সঙ্গে জয়েন করে। তারপর বিভিন্ন প্রোগ্রামও আমি এখন হয়তো ফেসিলিটেট করতে পারবো, যেটা আগে পারতাম না। আগে যদি বলতো বন্দনা তুই একজনের সাথে কথা বলবি বা একটা প্রোগ্রাম হ্যান্ডেল করতে হবে, তো আমি তখন 10 হাত দূরে সরে যেতাম। কিন্তু এখন আমাকে বললে আমি একবারের বেশি একবারও ভাবি না যে আমাকে একটা প্রোগ্রাম ফেসিলিটেট করতে হবে। সেই কনফিডেন্স লেভেলটা আমি এই গ্রুপ থেকে পেয়েছি। একটু এটা বল বন্দনা, যে আমরা হয়তো ইয়াং ছেলেমেয়েরা সবাই এই গ্রুপে আছি, আমাদের গ্রুপে এমন কি আছে যেটার জন্য অন্য লোকেরা গ্রুপে আসবে বা অন্য ছেলেমেয়েরা আমাদের গ্রুপে আসবে? এক তো আমরা এখানটায় এমন একটা গ্রুপ যেখানে ছেলে মেয়ে সবাই আসতে পারে, যে কোনো সে যেই হোক। আর এখানে আমরা প্রচুর এনজয় করি, যেটা আমার পাড়ার সবাইকে দেখি যারা এই গ্রুপে নেই বা আসতে পারেনি তারা কোনো কারণে, তাদের মধ্যে যেটা দেখি আমরা প্রচুর এনজয় করি, যেটা তারা করতে পারে না হয়তো কিছু এতে, সেটা একটা জায়গা। তারপরে আমি এখানটা এসে নিজেকে চিনতে পেরেছি, নিজেকে জানতে পেরেছি এই গ্রুপে এসে। তা আমার মনে হয় সেটাও এই গ্রুপের একটা জায়গা, যে আমরা নিজেকে চেনার জন্য একটা এই স্পেস একটা আমাদের গ্রুপ। আর আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস পেয়েছি এই গ্রুপ থেকে, বিভিন্ন রকম আমি নিজের মধ্যে আমার সচেতনতা এসছে বিভিন্ন ব্যাপারে। আর একটা আমার আমি হয়তো শেয়ারিং করার একটা জায়গা পেয়েছি, যেটা আমি আর অন্য মা বাবাকেও বা আমার অন্য কোথাও শেয়ার করতে পারি না, যেটা আমি এই গ্রুপে শেয়ারিং করার জায়গা পাই। আর আমার মতামতের গুরুত্বও পাই এখানটায়। আর যে কোনো ব্যাপার সবাই মিলে একটা কাজ করার একটা অভিজ্ঞতা আমরা পাই। কমিউনিটির যদি কোনো প্রবলেম হচ্ছে, সবাই মিলে একসাথে গিয়ে সেই প্রবলেমগুলো আমরা চেষ্টা করি ফেস করা। বন্দনার এই অবস্থা বুঝে বন্দনারই এক বন্ধু এই উজান গ্রুপ সম্পর্কে তাকে জানায়, এবং এই উজান গ্রুপ তৈরি করেছিল আমাদেরই কৃষ্ণাদি 2008 সালে। এই ক্লাবটা কিন্তু অন্য সব পাড়ার ক্লাবের থেকে একদম অন্যরকম। এখানে ছেলেদের ক্যারাম আর আড্ডা চলে না। এই ক্লাবে যুবক যুবতীরা মিলে সমাজের নানান সমস্যা নিয়ে আলোচনা করে এবং তা সমাধানের চেষ্টা করে। এই করতে ওরা নানান খেলা ও উপকরণ ব্যবহার করে থাকে। এইসব উপকরণ এক বিশেষ ট্রেনিংয়ের একটি অংশ। এই ট্রেনিং ওরা থটসঅফ ফাউন্ডেশন থেকে পায়। এখানে উজানের সদস্যরা একটি খেলার মাধ্যমে পাড়ার বাচ্চাদের সঙ্গে শিশু অধিকার নিয়ে আলোচনা করে। গন্ধ বেরোয়, খুব নোংরা। তো এটা কি আমাদের ভাল লাগে না? একজন বসে সিগারেট খাচ্ছে আর একটা বাচ্চাটা শুয়ে কাঁদছে আর মাছি ভন ভন করছে। একটা বাচ্চা কাঁদছে আর তার মা খাওয়াচ্ছে, মাটাকে খাওয়াচ্ছে। আর মায়ের মুখটা কিরকম? মাটা কি করছে দেখতো? মাটাও কাঁদছে, তাহলে বাচ্চাটাও কাঁদছে, মাটাও কাঁদছে। আর মাটা কত বড় দেখতো? ভোট দিতে ঢুকছে। উজানের সাহায্যে বন্দনা এখন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। সে এখন নিজের উন্নতি ছাড়াও পাড়ার উন্নতি নিয়েও চিন্তা ভাবনা করছে। এখনও এমন অনেক মেয়ে আছে যাদের ভাগ্য বন্দনার মতো ভালো না। উজানের সাহায্যে আমরা চেষ্টা করছি এইসব মেয়েদের ভাগ্য ফিরিয়ে দেওয়া। এটাই হলো আমাদের গ্রুপের স্বপ্ন এবং উদ্দেশ্য।